আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রমোট ইনক্লুসিভ লার্নিং ইন এ সিবিটি এনভায়রনমেন্ট। কিভাবে সিবিটি এনভায়রনমেন্টে ইনক্লুসিভিটি অ্যাপ্লাই করা যায় সেটা নিয়ে মূলত আজকের কথা। তো আজকে মোট তিনটা লার্নিং আউটকাম আছে এই সিবিএলএম এ। তার প্রথমটা হচ্ছে প্র্যাকটিস ইনক্লুসিভিটি ইন দি ট্রেনিং অর লার্নিং এনভায়রনমেন্ট, অর্থাৎ ইনক্লুসিভিটি প্র্যাকটিস করা। দ্বিতীয় হচ্ছে ডেভেলপ অ্যান্ড ইমপ্লিমেন্ট ওয়ার্ক স্ট্র্যাটেজি টু সাপোর্ট ইনক্লুসিভিটি। আমাদের যে কাজের পদ্ধতি সিস্টেম আছে সেগুলোকে একটু ডেভেলপ করা যাতে করে এটা ইনক্লুসিভ লার্নিংকে সাপোর্ট করে। আর মনিটর অ্যান্ড ইমপ্রুভ ওয়ার্ক প্র্যাকটিস, ওয়ার্ক যেটা চলছে কাজ হচ্ছে সেটা মনিটর করা এবং ইমপ্রুভ করা, এই তিনটা নিয়েই কথা। খুবই ছোট সিবিএলএম, কিন্তু এটার ভিতরে যা আছে সবগুলোই মোটামুটি এই পড়ার জন্য উপযুক্ত আর কি। তো দেখেন ইনক্লুসিভিটি কি। ইনক্লুসিভিটিকে মূলত তিনটা ওয়ার্ড মাথায় রাখলে আপনার ইনক্লুসিভিটি মনে থাকবে। হ্যাঁ, প্রথম ওয়ার্ডটা মনে রাখবেন রিকগনাইজিং। রিকগনাইজিং মানে হচ্ছে অনুধাবন করা বা বুঝতে পারা, আইডেন্টিফাই করা, এই টাইপের। হ্যাঁ, আর অ্যাকোমোডেশন তো আমরা বুঝি, ব্যবস্থা করা, ম্যানেজ করা। হ্যাঁ, আর শেষেরটা হচ্ছে মিটিং দি লার্নিং নিড, অর্থাৎ যে চাহিদা আছে সেটাকে পূরণ করা। এই মিট মানে পূরণ করা। হ্যাঁ, তাহলে এই তিনটা কথা যখন সমন্বয় হয় তখন সেটাকে আমরা মূলত ইনক্লুসিভিটি বলি। তার মানে এখানে বলা হচ্ছে ইনক্লুসিভিটি মিন্স রিকগনাইজিং, অ্যাকোমোডেটিং অ্যান্ড মিটিং দি লার্নিং নিডস অফ অল লার্নার্স। আপনার সেশনে যতগুলো লার্নার্স আছে সবার যে কি চাহিদা আছে সেই চাহিদাগুলোকে প্রথমে বোঝা, খুঁজে বের করা, তারপরে সেটার জন্য ম্যানেজমেন্ট করা, ব্যবস্থাপনা করা, অ্যাকোমোডেট করা, তারপরে এই দুইটা সমন্বয়ে তাদের যে চাহিদা আছে সেই চাহিদাটাকে পূরণ করা, এইটাই মূলত ইনক্লুসিভিটি। যদি আমরা একদম উদাহরণ দিয়ে বলতে চাই, যদি আপনার 20 জন লার্নার থাকে, সেখান থেকে দেখা গেল যে 2 জন ডান হাতে লিখে না বাম হাতে লিখে, তাহলে ওই 2 জনের জন্য আপনাকে বাম হাতের বসার ট্যাবলয়েড চেয়ার ব্যবস্থা করে দিতে পারলে তাদের এই লার্নিংয়ের সুবিধাটা সমান সমান হতো। তাহলে আপনি যদি তাদের জন্য ওই বাম হাতির চেয়ার ব্যবস্থা করতে পারেন তাহলে এটা এই ইনক্লুসিভিটি হলো। ঠিক একইভাবে কোনো লার্নার যদি এরকম থাকে যাদের একটু পড়া বুঝতে অসুবিধা হয়, তাদের লেখাপড়ার একটু জ্ঞান কম, তাহলে তাদেরকে একটু ড্রয়িং দিয়ে, একটু চিত্র দিয়ে, ভিডিও দিয়ে, অডিও দিয়ে তাদেরকে শেখানোর ব্যবস্থা করা, যাতে করে তারা অন্য লার্নারদের মতো একইভাবে শিখতে পারে। অর্থাৎ মূল কথা হচ্ছে অনেক সীমাবদ্ধতা থাকবে, যার যে সীমাবদ্ধতা আছে সীমাবদ্ধতাগুলোকে খুঁজে বের করা, সেই সীমাবদ্ধতার জন্য তাকে সাপোর্ট দেয়া, যাতে করে সকলের চাহিদা পূরণ হওয়ার মাধ্যমে সকলেই সমানভাবে শিখতে পারে। এটা হচ্ছে ইনক্লুসিভিটি। এরপরে আছে যে ইনক্লুসিভিটি তাহলে আমরা কেন, কি কারণে বা কোন প্রয়োজনে আমরা ইনক্লুসিভিটি আমরা প্র্যাকটিস করব। ইনক্লুসিভিটি প্র্যাকটিস করার দরকার কারণ হচ্ছে প্রিপেয়ার লার্নার্স টু ওয়ার্ক মোর ইফেক্টিভলি অ্যান্ড ফ্লেক্সিবলি। লার্নারদেরকে আরও এফেক্টিভ এবং ফ্লেক্সিবলভাবে কাজ করার জন্য, শেখার জন্য এই ইনক্লুসিভিটি দরকার। এরপর প্রোভাইড মোর লার্নার্স অ্যান্ড ক্লায়েন্ট উইথ বেটার কোয়ালিটি সার্ভিস অ্যান্ড ইন অ্যান ইনক্রিজিংলি কম্পিটিটিভ মার্কেট। এখন জানেন যে আমাদের সারা বিশ্বেই শ্রম বাজারটা খুবই প্রতিযোগিতাপূর্ণ। এখানে যদি আপনি ভালো ট্রেনিং প্রদান করতে না পারেন, ভালো যোগ্যতা সম্পন্ন কর্মী তৈরি করতে না পারেন, বেশি সংখ্যক কর্মী তৈরি করতে না পারেন, তাহলে আমাদের এই যে অর্থনীতিতে যে অর্থের যোগান, কর্মীর সংখ্যা কম, কর্মীর কোয়ালিটি কম, তাহলে আমার জব মার্কেটে আমার জবের অপরচুনিটিও কম। এতে করে কি হবে, আমার লোকজন বেশি টাকাই আর্ন করতে পারবে না। এই জন্য আমি যদি ইনক্লুসিভিটি
বাস্তবায়ন করি তাহলে কি দাঁড়াবে যে আমি একই সাথে বেশি সংখ্যক মানুষকে আমি সাপোর্ট দিতে পারতেছি, একই সাথে বেশি সংখ্যক লার্নারদেরকে আমি কোয়ালিটি ট্রেনিং প্রদান করতে পারতেছি। এতে করে কি হবে, আমার বেশি সংখ্যক গুড কোয়ালিটির, বেটার কোয়ালিটির টেকনিশিয়ান বা জনবল তৈরি হবে। এই কারণে ইনক্লুসিভিটি প্র্যাকটিস দরকার। আর তৃতীয়ত হচ্ছে it ensure it meets its obligations arising out of legislation and standard। এটা সিবিএলএম এভাবে লেখা আছে, প্রত্যেকটা শব্দই জটিল শব্দ। হ্যাঁ, আচ্ছা, অব্লিগেশনস মানে হচ্ছে বাধ্যবাধকতা। হ্যাঁ, আর লেজিসলেশন মানে হচ্ছে নিয়ম কানুন বিধিমালা, আর স্ট্যান্ডার্ড মানে তো আমরা বুঝি আদর্শ যেটা, অর্থাৎ আমরা যে স্ট্যান্ডার্ড ফলো করে ট্রেনিং প্রদান করার কথা সেই স্ট্যান্ডার্ড আমরা ফলো করতে বাধ্য যদি আমরা ইনক্লুসিভিটি মানতে চাই। এই কথাটাই এখানে বলা হচ্ছে। তাহলে এই তিনটা কারণে, তিনটা সুবিধার জন্য আমরা ইনক্লুসিভিটি প্র্যাকটিস করব। প্রশ্নগুলো কিন্তু এইভাবে অনেক সময় এই অ্যাসেসমেন্টে এসে যায়। হ্যাঁ, হোয়াই প্র্যাকটিস ইনক্লুসিভিটি এইভাবে আসে। আচ্ছা, এরপর প্রশ্ন হচ্ছে হাউ। প্রথমটা ছিল হোয়াই, পরেরটা হচ্ছে হাউ। হ্যাঁ, হাউ টু ইমপ্রুভ ইনক্লুসিভিটি, আমরা কিভাবে ইনক্লুসিভিটির এই স্ট্র্যাটেজি আমরা উন্নত করতে পারি। সেখানে প্রথমেই বলা হচ্ছে যে বিল্ডিং অন ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে যে প্রত্যেক জনে জনে যে পার্থক্যটা আছে, প্রতিটা মানুষ কিন্তু ভিন্ন, এই প্রত্যেককে ভিন্ন ভিন্নভাবে আমাকে আইডেন্টিফাই করতে হবে, তাকে ভিন্ন ভিন্নভাবেই তার সমস্যাগুলো চিহ্নিত করতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে আমাকে খুঁজে বের করতে হবে। এরপরে ইন্টিগ্রেট দি প্রিন্সিপালস অফ ইনক্লুসিভিটি। দ্বিতীয় কাজ হচ্ছে ইনক্লুসিভিটির যে প্রিন্সিপাল আছে, মূলনীতি আছে, সেটাকে আমাদের এখানে ইন্টিগ্রেট করতে হবে, সমন্বয় করতে হবে। এরপর ইউজিং অ্যাক্সেস অ্যান্ড ইকুইটি পলিসি, এটা একটা পলিসি পদ্ধতি, নীতিমালা। এটা দিয়ে এই সাধারণত এই যে যারা জেন্ডার ডিভিশন নিয়ে পড়াশোনা করে, জেন্ডার নিয়ে কাজ করে, হ্যাঁ, লিঙ্গ বৈষম্য, নারী পুরুষের অসমতা ইত্যাদি নিয়ে যারা কাজ করে, তারা এই টার্ম খুব ব্যবহার করে। হ্যাঁ, এখানে অ্যাক্সেস আর ইকুইটি, ইকুইটি মানে হচ্ছে সমান সুবিধা বোঝায়, আর অ্যাক্সেস মানে হচ্ছে সমানভাবে ভর্তি হওয়ার সুযোগ বোঝায়। অর্থাৎ এন্ট্রি করার যে ব্যাপার, আমাদের লার্নিং সেশনে যে আমরা এন্ট্রি করি, আমরা যে ভর্তি করি, অ্যাডমিট হয়, সেখানে এই যে বিভিন্ন সুবিধা বঞ্চিত যে সকল মানুষ আছে, দুর্বল মানুষ আছে, প্রতিবন্ধী মানুষ আছে, তাদের সেখানে আমি কিভাবে অ্যাক্সেসের সুযোগ দেব, আমি কিভাবে তাদেরকে এই এখানে ভর্তি হওয়া, ট্রেনিং অংশগ্রহণ করার সুযোগ দেবো, সেটা একটা বিষয়। আর তাদেরকে ভর্তি হওয়ার পরে আমি কিভাবে তাদেরকে সমান সমান সুবিধা দিয়ে তাদেরকে কিভাবে আমি সামনে এগিয়ে দিতে পারবো, ট্রেনিং করাতে পারবো, তৈরি করতে পারবো, এটার জন্য যে পলিসি প্রয়োজন সেটাকে বলা হয় অ্যাক্সেস অ্যান্ড ইকুইটি পলিসি। এটা ইউজ করতে হবে। হ্যাঁ, এরপরে ইউজিং ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ সেন্সিটিভ টু ডিফারেন্স। আমাদের ল্যাঙ্গুয়েজের যে বিষয়টা, আপনি খেয়াল করে দেখবেন সারা বাংলাদেশে সবাই কিন্তু সেম ল্যাঙ্গুয়েজে কথা বলে না, আঞ্চলিকতা আছে। এরপরে একই এলাকার এই কথা অন্য এলাকায় গেলে গালি বুঝায়, হ্যাঁ, এরকম কিছু বিষয়টা আছে। তাহলে আমরা এমন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে যাতে এই ভিন্ন 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 যাই জনগোষ্ঠী আছে, ভিন্ন ভিন্ন লার্নার আছে, সবার জন্য এটা সেন্সিটিভ হয়, সবার জন্য এটা বোধগম্য হয়, এই টাইপের ল্যাঙ্গুয়েজ আমাদের ব্যবহার করতে হবে। সর্বশেষ হচ্ছে মডেলিং ইনক্লুসিভনেস ইন ওয়ার্ক পারফরমেন্স। ইনক্লুসিভিটির যে মডেল, এই মডেল আমাদের কাজের যে পদ্ধতি আছে, কাজের ধারাবাহিকতা আছে, সেখানে আমাদের এই ইনক্লুসিভিটির আমরা মডেলে পরিণত হবো। মূল কথা হচ্ছে আপনার ইনস্টিটিউটে, আপনার সেশনে যারাই আসুক তারা সমান সুবিধা পাবে এবং সবাই জানবে যে আমি যাদেরকে শেখাচ্ছি এদের মধ্যে দুর্বল ক্যান্ডিডেট থাকলে অসুবিধা নেই, এখানে দুর্বল ক্যান্ডিডেটদের জন্য শিক্ষার ব্যবস্থা আছে, মহিলাদের জন্য শিক্ষার ব্যবস্থা আছে, প্রতিবন্ধীদের জন্য শিক্ষার ব্যবস্থা আছে। এটা সবাইকে জানাইতে হবে, তাহলেই আপনি মডেলে পরিণত হবেন। তাহলে হোয়াই গেল, হাউ গেল, ঠিক আছে।
এরপরে এই যে প্রথম এইখানে যেটা আমার প্রথম পয়েন্টটা ছিল, বিল্ডিং অন ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স তাহলে কি, যেহেতু এটার উপরে নজর দেওয়ার কথা বলা আছে ইনক্লুসিভিটি এই ইমপ্রুভ করতে গেলে, তাহলে এই ডিফারেন্সগুলো কি এটা আমরা আগে জেনে আসি। এখানে দেখা যাচ্ছে যে প্রথমেই ডিফারেন্স থাকে হচ্ছে লার্নিংয়ের ক্ষেত্রে। লার্নিংয়ের যে কোয়ালিটি, লার্নিংয়ের যে যোগ্যতা, সক্ষমতা, এই সকল ক্যান্ডিডেটের একরকম হয় না, প্রত্যেকের জন্য এটা ভিন্ন। দেখবেন একই পড়া দিয়েছেন, কারো খুব 1 মিনিটে হয়ে যায়, কারো একদিনে হয় না, কেউ পড়তে চায় না, কেউ পড়তে পারে না, এরকম হয়। হ্যাঁ, আবার পরের আরো সমস্যা, ভিন্নতা কিসে থাকে, ল্যাঙ্গুয়েজ, লিটারেসি, নিউমেরিসি। হ্যাঁ, ভাষাগত পার্থক্য থাকে। এরপরে এই লিটারেসি মানে হচ্ছে এই পড়াশোনা বা পড়তে পারা, এটার অর্থাৎ ভাষা জ্ঞান যেটা বলা হয়, লিটারেসিকে সাধারণত আমরা ভাষা জ্ঞান হিসেবে চিনি। নিউমেরিসি মানে হচ্ছে নম্বর, অর্থাৎ হিসাব নিকাশের জ্ঞান। এই দুইটা ক্ষেত্রে পার্থক্য থাকে। কালচারাল ব্যাকগ্রাউন্ডে পার্থক্য থাকে, সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডে পার্থক্য থাকে, এজ, জেন্ডার, সেক্সুয়ালিটি, রিলিজন, এগুলোতে পার্থক্য থাকে। এরপরে সাইকোলজিক্যাল আর ফিজিক্যাল ইম্পেয়ারমেন্টে পার্থক্য থাকে, ফিজিক্যাল ডিসএবিলিটিতে থাকে, মেডিকেল কন্ডিশনসে থাকে। অর্থাৎ এই পয়েন্টগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। বারবার পড়লে হয়তো মাথায় এগুলো থেকে যাবে, বারবার একটু দেখবেন। হ্যাঁ, তাহলে এই বিষয়গুলো আমাদের ইনক্লুসিভিটি যদি আমি বাস্তবায়ন করতে চাই, তাহলে এই ব্যক্তিগত যে পার্থক্য, ইন্ডিভিজুয়াল যে ডিফারেন্স, মানুষে যে ভিন্নতা, সেই ক্ষেত্রে এই পয়েন্টগুলো আমরা মাথায় রাখবো যে এইরকম ক্ষেত্রে কি কি সমস্যা আমার তৈরি হতে পারে, কত ধরনের মানুষ আমার সামনে আছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসেন, এখানে একটা স্পেশাল নিড গ্রুপ বলা আছে। হ্যাঁ, আমাদের যারা ক্লায়েন্ট, সাধারণত আমাদের ট্রেনিং সেন্টারে ক্যান্ডিডেটরাই আমাদের ক্লায়েন্ট। হ্যাঁ, তো সেই লার্নাররা, এদের মধ্যে স্পেশাল যারা বা পার্টিকুলার যারা, বিশেষ চাহিদা সম্পন্ন যে ক্লায়েন্ট বা লার্নার থাকে, তাদেরকে কয়েকটা ক্যাটাগরি এখানে উল্লেখ করা হয়েছে যে কারাই বিশেষ শ্রেণীর হতে পারে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে কিছু মহিলা আছেন যাদেরকে এই তাদের সমাজে সাধারণত অবহেলা করা হয়। হ্যাঁ, সকল সমাজে এরকম একরকম না, তবে আমাদের এলাকার এখনো অনেক এলাকাতেই মহিলাদেরকে অবমূল্যায়ন করা হয়। সেই আন্ডার রিপ্রেজেন্টেড, অবমূল্যায়িত মহিলা যারা, তারা স্পেশাল পার্টিকুলার নিডের ক্যান্ডিডেট। এরপরে পিপল উইথ লো লিটারেসি অ্যান্ড নিউমেরেসি, যাদের ভাষা জ্ঞান, এরপরে নম্বর জ্ঞান, হিসাব নিকাশের জ্ঞান কম, তারা। এরপরে পিপল উইথ ডিসএবিলিটি, শারীরিক প্রতিবন্ধী যারা। এরপরে আছে রুরাল অ্যান্ড রিমোট লার্নার্স। রুরাল মানে গ্রামের, রিমোট মানে দূরবর্তী। এই গ্রামের এবং দূরবর্তী লার্নার যারা, তারাও এই গ্রুপের ভিতরে আছে। আর সর্বশেষ হচ্ছে ইউথ অ্যাট রিস্ক, অর্থাৎ আমাদের এই যে যুব সমাজের যে বাস্তব অবস্থা এখন, এই বিপদগামী যুব সমাজ হচ্ছে এই এই গ্রুপের অন্তর্ভুক্ত। কারণ আমাদের যুব সমাজরা অনেকাংশেই এখন নেশাগ্রস্ত। তারা করোনা ভাইরাসের লার্নিং বন্ধ হয়ে যাওয়ার পরে তারা পড়াশোনা থেকে দূরে, এই সব কিছু মিলেই যুবকরা একটা ভয়ঙ্কর সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। ওই যুবকরাও আমার স্পেশাল ক্যান্ডিডেট হিসেবে পরিগণিত হবে। এরপরে আছে ওই যে যে গ্রুপ আমরা বলেছি, পার্টিকুলার নিডস, দ্য স্পেশাল পার্টিকুলার ক্যান্ডিডেট বা স্পেশাল ক্যান্ডিডেট। এরপরে হচ্ছে এই টাইপের যেগুলো বলা হচ্ছে, তাদের জন্য আবার সাপোর্ট লাগবে স্পেশালি। হ্যাঁ, স্পেশাল নিড ক্যান্ডিডেটদের জন্য বা পার্টিকুলার ক্যান্ডিডেটদের জন্য কি সাপোর্ট দরকার, এই সাপোর্টের ক্ষেত্রে বলা হচ্ছে লাগতে পারে ফিজিক্যাল এনভায়রনমেন্ট অ্যাডজাস্টমেন্ট। এখানে ফিজিক্যাল মানে শারীরিক বোঝানো হয় না, এই ফিজিক্যাল মানে হচ্ছে ভৌত অবকাঠামোগত পরিবর্তন লাগতে পারে বা সমন্বয় লাগতে পারে। যেমন হতে পারে আপনার লার্নার খাটো থাকতে পারে, তাহলে উঁচু বেঞ্চে সে পড়তে পারবে না, কাজ করতে পারবে না। আপনার লার্নার প্রতিবন্ধী হতে পারে, হাঁটতে পারে না, হুইল চেয়ারে করে আসে, তাহলে আপনি তাকে টেনে সিঁড়ি দিয়ে 2-3 তলায় উঠানোর জায়গায় দিলে তো সে ক্লাসে যেতে পারবে না। আবার লার্নার থাকতে পারে এই বয়স্ক,
হ্যাঁ, লার্নার থাকতে পারে যে বাম হাতি লেখা। তাহলে এইভাবে করে তাদের জন্য কিছু অবকাঠামোগত উঁচু নিচু উপরতলা নিচতলা এটার অ্যাডজাস্টমেন্ট লাগতে পারে। হ্যাঁ, এই গত গত অ্যাসেসমেন্টে দেখা গেল যে আমাদের এক লার্নার হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে সে পা ভেঙে গেছে। এখন তার তার অ্যাসেসমেন্টের রিটেনের ভেন্যু হচ্ছে 3 তলায় আমার। তো 3 তলায় সবার অ্যাসেসমেন্টের রিটেন হলো 3 তলাতেই, কিন্তু অ্যাসেসর তার জন্য স্পেশালি রিটেনের ব্যবস্থা করলেন নিচতলায়। তাহলে এই যে তিনি অ্যাডজাস্টমেন্টটা করলেন, তার মানে কি তিনি ইনক্লুসিভিটি বাস্তবায়ন করতে চেয়েছেন। এরপরে হ্যাঁ হ্যাঁ সেটাও বলে। হ্যাঁ, আচ্ছা। এরপরে আছে অ্যাডজাস্টমেন্ট টু লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অ্যাক্টিভিটিস। লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অ্যাক্টিভিটিসের অ্যাডজাস্টমেন্ট লাগতে পারে। হ্যাঁ, শেখার ক্ষেত্রে দেখবেন যে আপনার এই সবাইকে একভাবে শেখাইতে পারবেন না, ভিন্ন ভিন্ন লাগে, স্পেশাল সাপোর্ট লাগে। হ্যাঁ, কাউকে আপনি বক্তব্য দিলে শিখে যায়, কেউ ভিডিও দেখলে শিখে, কেউ আবার আপনি শিখালে শিখবেই না, কিন্তু তার বন্ধু শিখাই দিলে শিখবে। এরকম কিন্তু বিষয় আছে। তাহলে এগুলোতেও অ্যাডজাস্ট করা লাগতে পারে। শিশুজ নিয়ে অ্যাডজাস্ট করা লাগতে পারে। যদি আপনার লার্নিং সেশনে এমন কেউ থাকে যে একটু ধুলোবালি হলেই হাসি লাগে, তাহলে আপনাকে বাধ্য হয়ে ওর জন্য স্পেশালি মাস্কের ব্যবস্থা করা লাগতে পারে, এরকম লাগতে পারে। হ্যাঁ, আচ্ছা। এরপরে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট লাগতে পারে, যে সে আপনি যে ভাষায় পড়াচ্ছেন টার্মগুলো যে ভাষায় সে ভাষা সে বুঝে না। এই যে আমাদের এই সেশনে যে প্রবলেমটা দেখেন, আমরা পড়ছি সিবিটিএ সকল কারবার সব ইংলিশে, কিন্তু আমরা অনেকেই হয়তো এরকম থাকতে পারি যারা ইংলিশের পড়েই সহজে অর্থ করতে পারি না, পারি একটু দেরি হয়, কষ্ট হয়। তাহলে তাদের জন্য এই যে কষ্ট হচ্ছে, এই জন্য আমরা কি করছি, ইংলিশটাকে আবার বোঝানোর জন্য বাংলায় ইয়া করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এই যে বিষয়টা, তাহলে এটা ইংলিশেই পড়তে পারলে আমাদের জন্য ইজি হয়ে যেত, কিন্তু আমরা একবার এটাকে বাংলা অনুবাদ করে পড়ছি, আবার ইংলিশে মুখস্থ করছি এগুলো। তাহলে এই রিকোয়ারমেন্টটা লাগতে পারে যে একটা অন্য ভাষার শব্দ তার নিজের ভাষায় বুঝাই দেওয়া লাগতে পারে, যেন ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট হয়। লিটারেসি অ্যান্ড নিউ মেরিসি ইস্যুস, ওই যে ভাষাগত আর হিসাব নিকাশগত, তো এগুলোর ক্ষেত্রেও অ্যাডজাস্টমেন্ট লাগতে পারে। অথবা সর্বশেষ হচ্ছে অতিরিক্ত সময় দেওয়া লাগতে পারে, অথবা অ্যাডিশনাল সাপোর্ট দেওয়া লাগতে পারে। অনেক সময় অ্যাসেসররা কিন্তু এটা করেন, দেখবেন যে যদি ক্যান্ডিডেট একটু বয়স্ক হয় বা এরকম কিছু হয়, স্পেশাল হলে বলে যে ঠিক আছে আপনার জন্য একটু অতিরিক্ত সময় দেওয়া হলো, হ্যাঁ অতিরিক্ত সময় দিলাম, একটু বাড়াই দিল সময় আর কি। সেটারও যদিও লিমিট আছে কতটুকু বাড়াইতে পারবেন না পারবেন। তাহলে এইভাবে করে এইগুলো করে আমরা কি করতে পারি, তাদেরকে সাপোর্ট দিতে পারি। আচ্ছা, এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ওই যে শুরুতেই পড়ে আসছিলাম যে ইনক্লুসিভিটি কিভাবে ইমপ্রুভ করা যায়। সেখানে কিন্তু একটা পয়েন্ট ছিল, এই প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটি অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, তাহলে কিভাবে প্রিন্সিপাল ইনক্লুসিভিটি অফ প্রিন্সিপাল, তার প্রিন্সিপাল কিগুলো, মূলনীতিগুলো কি, সেগুলো কিন্তু এখানে আছে। দেখেন, প্রথম হচ্ছে ইউজিং লার্নার সেন্টার্ড অ্যাপ্রোচ টু লার্নিং, অর্থাৎ আপনাকে লার্নার সেন্টার্ড অ্যাপ্রোচ, অর্থাৎ কি করতে হবে। এখন আমাদের আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটা খেয়াল করে দেখেন, যে বাংলাদেশে আমরা সিবিটিএ যে পড়াচ্ছি, আমাদের এই এখন পর্যন্ত আমরা ট্র্যাডিশনালের মতো আমাদের লার্নিংটা কিন্তু এই ট্রেনার সেন্টার্ড হয়। অর্থাৎ আমরা একটা নির্দিষ্ট সেশন ডিজাইন করে আমরা সেশনে ঢুকি, আমরা কিছু থিওরিক্যাল পড়াই, তারপরে সে অনুযায়ী একটা প্র্যাকটিক্যাল জব ডিজাইন করি, যেটা 20 জন থাকলে 20 জনের একই জব চলে। কিন্তু বাস্তবতা যেটা ছিল সেটা হওয়া উচিত ছিল যে লার্নারদেরকে আমরা সেশনের শুরুতেই সিবিএলএম দিয়ে দেব, তাদেরকে গ্রাউন্ড রোল তৈরি করে দিব, নিয়মকানুন শিখিয়ে দেব, এরপরে তারা সিবিএলএম পড়তে থাকবে, তাদের মতো করে শিখতে থাকবে। যখন সিবিএলএম পড়তে পড়তে এক জায়গায় আসবে জব শিট, তখন সে জবটা করতে থাকবে। এইভাবে করে সে তার গতিতে আগাতে থাকবে। কিন্তু এটা কখনোই এখন পর্যন্ত আমাদের দেশে এইভাবে চলছে না, যে জন্য ইনক্লুসিভিটিও হচ্ছে না। আপনাদের লার্নিং সেন্টারগুলো হয়তো এরকমই, এই ক্যান্ডিডেটরা নিজের স্বাধীন মতো তার জব সে করতে পারে না। আচ্ছা, এরপরে ফস্টারিং অ্যান্ড অ্যাডভোকেটিং ইন্ডিপেন্ডেন্স,
এই যে অ্যাডভোকেটিং মানে কি, ওই যে আমাদের উকিলরা কি করে, সহযোগিতা করে, সাপোর্ট করে, হেল্প করে, হ্যাঁ। তাহলে এইগুলোকে, এই ব্যক্তিগত স্বাধীনতা, যেটা স্বাধীনতাকে আমাদের একটু হেল্প করতে হবে, সুযোগ দিতে হবে। সাপোর্টিং ইকুয়ালস অপরচুনিটি ফর পার্টিসিপেশন, সকলকে কাজে অংশগ্রহণের জন্য সকলকে সমান সুবিধা দিতে হবে। ক্রিয়েটিং অপরচুনিটিস ফর পার্টিসিপেন্ট অ্যান্ড সাকসেস, তাহলে অংশগ্রহণ এবং সফলতার জন্য আপনাকে সুযোগটা আগে দিতে হবে। যদি এরকম হয় যে আপনি প্র্যাকটিক্যালের জন্য যন্ত্রপাতি ভেঙে যাবে, কাঁচামাল খরচ হয়ে যাবে, এই জন্য আপনি সুযোগই দিচ্ছেন না, তাহলে সে করবে কি করে? তারপরে আছে এনশিওরিং কোঅপারেটিভ অ্যাপ্রোচেস টু লার্নিং। এই যে বললাম যে অনেক সময় লার্নাররা কি করে, তারা আপনার কথাই শিখবে না, তাহলে কোঅপারেট করতে হবে, পেয়ার ওয়ার্ক দিবেন, একজনের সাথে আরেকজনকে বসায় দিবেন, ঠিক আছে তুমি পারো, তুমি ওকে শিখাও। এভাবে করে কোঅপারেটিভ অ্যাপ্রোচের মাধ্যমেও এই এই ইনক্লুসিভিটি বাস্তবায়ন করা যায়। এরপরে সাপোর্টিং, এনকারেজিং অ্যান্ড ভ্যালুইং ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশনস। এই যে প্রত্যেকটা লার্নার যে কন্ট্রিবিউট করছে, শিখছে, কিছু একটা তো পারছে, এটাকে আপনি সাপোর্ট করেন, এনকারেজ করেন, মূল্যায়ন করেন, হ্যাঁ, যে যতটুকুই শিখুক, যদি একটু সাহস যোগানো যায়, তুমি তো অনেকটুকু শিখে ফেলেছো, শুরু হচ্ছে তো, এই যে হচ্ছে তো বললেই তার মধ্যে কি হবে, একটা কনফিডেন্স গ্রো করবে, তখন সে আবার পরের অংশটুকু আরো করতে পারবে। এরপর তাকে মোটিভেটিং লার্নার্স থ্রো চেঞ্জ, তাদেরকে পরিবর্তনের মাধ্যমে, হ্যাঁ, পরিবর্তনের মাধ্যমে তাদেরকে মোটিভেট করতে হবে। অর্থাৎ অর্থাৎ খেয়াল করে দেখবেন যে তার ভিতরে কিছু একটা পরিবর্তন অলরেডি হয়েছে, আপনার শেখানোর ফলে, একটা ধারাবাহিক সেশনে আসার ফলে যে চেঞ্জটা হয়েছে, এটাই তাকে আপনি বলেন যে তুমি তো আগে এরকম ছিলা, এখন এরকম হয়ে গেছে, এই ডেভেলপটা তোমার হয়েছে। তাহলে দেখবেন যে সে মোটিভেট হচ্ছে, সে আরো শেখার জন্য আগ্রহী হচ্ছে। আর সর্বশেষ হচ্ছে মেকিং রিজনেবল অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ, রিজনেবল অ্যাডজাস্টমেন্টের মাধ্যমেও এই ইনক্লুসিভিটি করা যায়। তাহলে এগুলো হচ্ছে ইনক্লুসিভিটির মূলনীতি। এরপরে তাহলে পড়া আসবে হচ্ছে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট কি। তাহলে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট দেখেন, এইভাবে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করা যায়, হ্যাঁ, যে টেকিং ইনটু অ্যাকাউন্ট দেয়ার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেসি অ্যান্ড নিউমারেসি রিকোয়ারমেন্টস। প্রথমে কি করতে হবে, তাদের যে ল্যাঙ্গুয়েজ, লিটারেসি, নিউমারেসি যে চাহিদা আছে, ভাষা, হিসাব নিকাশ, হ্যাঁ, এগুলোতে তার যে চাহিদা আছে, সর্বপ্রথম সেইটা আগে খুঁজে বের করেন। এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে, খুঁজে বের করে ফেলেছেন, এবার প্রোভাইডিং পার্সোনাল সাপোর্ট, তাকে ব্যক্তিগতভাবে সাপোর্ট দেন। এরপর ইউজিং অ্যাডাপটিভ টেকনোলজি অর স্পেশাল ইকুইপমেন্ট, অ্যাডাপটিভ টেকনোলজির মাধ্যমে অথবা স্পেশাল ইকুইপমেন্টের মাধ্যমে শেখার ব্যবস্থা করেন। যেমন দেখেন, আমরা এই সিবিটিএ শিখছি, এখন আপনারা যে রিমোট লার্নার, দূরবর্তী লার্নার, কিন্তু আমরা এটার জন্য তো বসে নাই, আমরা কি করছি, এই যে টেকনোলজি ইউজ করেছি, আমরা গুগল মিটে বসেছি, ইন্টারনেট ব্যবহার করছি, সেটার মাধ্যমেও কিন্তু আমাদের লার্নিং চলছে। এরপরে হচ্ছে শিডিউল ফ্লেক্সিবল অ্যাসেসমেন্ট সেশন। এখন আপনাদের যাদের বাড়ি দূরে, আপনার যদি লার্নার অনেক দূরে থাকে, গাড়ি ঘোড়ার ব্যবস্থা ভালো না থাকে, তাহলে তাকে যদি বলেন যে ঠিক আছে আগামীকাল 8টায়, 8:30টায় অ্যাসেসমেন্ট শুরু হবে, দেখবেন সে আসতে পারবে না। তাহলে এমন হওয়া উচিত যে দূরের লার্নার থাকলে তার জন্য অ্যাসেসমেন্টের সেশন একটু পরে বা একটু দেরি করে শুরু হওয়ার ব্যবস্থা করা যেতেই পারে। প্রোভাইডিং অ্যাসেসমেন্ট ম্যাটেরিয়ালস ইন এ ভ্যারাইটি অফ ফরম্যাটস। অ্যাসেসমেন্ট ম্যাটেরিয়ালস যেগুলো দিয়ে আপনি পরীক্ষা নিচ্ছেন, যেগুলো দিয়ে জব শিট দিচ্ছেন, যে যাচাই করতেছেন, এই পদ্ধতিগুলোর ভিতরে কি করা যেতে পারে, অনেকগুলো ফরম্যাট করা যেতে পারে। একটা ধরেন জব শিট করতে দিয়েছেন, সেখানে লেখা আছে পিপি নিয়ে আসো, এরপর পিপি পরিধান করো, টুলস সংগ্রহ করো, ম্যাটেরিয়াল সংগ্রহ করো, অনুযায়ী, চিত্র অনুযায়ী এটা সংযোগ করো। এটা একটা পদ্ধতি। আবার এরকম হতে পারে যে আপনি তাকে একটা ভিডিও দেখালেন, ভিডিওতে যেরকম আছে এরকম করে দাও, অথবা তাকে কিছু ব্লক ডায়াগ্রাম আঁকালেন, চিত্র পুরাটাই, কোনো লেখা নেই, সবগুলো চিত্র দিয়ে দিলেন, তাহলে এইগুলো দিয়েও তাদেরকে সাপোর্ট দেওয়া যেতে পারে। এরপর কনসিডারিং এজ, জেন্ডার, কালচারাল ব্যাকগ্রাউন্ড, রিলিজিয়ন, এগুলোকে কনসিডার করা। আর রিভাইজিং এনি প্রপোজড অ্যাসেসমেন্ট মেথড অ্যান্ড টুলস,
অ্যাসেসমেন্ট মেথড এবং টুলস যদি এই পুনঃ রিভাইজ করার দরকার হয়, প্রস্তাবিত থাকে যে এটা এরকম হলে ভালো হয়, তাহলে সেটাও করা যেতে পারে। তাহলে এগুলো করলে কি হবে, রিজনেবল অ্যাডজাস্টমেন্ট হবে। আর রিজনেবল অ্যাডজাস্টমেন্ট হলেই ইনক্লুসিভিটি বাস্তবায়ন হবে। ঠিক আছে, সব কিছু মিলে যেটা হবে, এই এই একটু পরে যখন আপনারা পড়তে বসবেন, যে সব কিছু আপনার কাছে একই মনে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুই মনে হবে এটা রিজনেবল অ্যাডজাস্টমেন্ট, আমার মনে হবে এটাই ইনক্লুসিভিটি, আমার মনে হবে এটাই প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটি, আমার মনে হবে এটাই ইনক্লুসিভিটির বেনিফিট। সব কিছু ঘুরে ফিরে এক, এই জন্য এটা সবচেয়ে বেশি পড়তে হয়। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। তো এই ছোট সিবিএলএম এইখানেই মূলত শেষ। জি বলেন। হ্যাঁ। হুম। হ্যাঁ, কাছাকাছি, কাছাকাছি, কাছাকাছি একটু পার্থক্য আছে, অনেকগুলোই মিলে যেতে পারে। হ্যাঁ। তো স্পেশাল নিড, হ্যাঁ রিজনেবল মানে হচ্ছে যেটা হচ্ছে আপনার প্রয়োজনীয় অ্যাডজাস্টমেন্ট যেটা দরকার। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এটা করবেন। রিজনেবল অ্যাডজাস্টমেন্ট মানে যে শুধুমাত্র স্পেশাল ক্যান্ডিডেটদের জন্য লাগবে এটা এমন না, সবার জন্য লাগতে পারে। হুম, কিন্তু এই সাপোর্টটা শুধু ওই ওই 5 পার্টির জন্য, এই সাপোর্টটা শুধু এই 5 জনের জন্য। ঠিক আছে। আর রিজনেবল অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে টোটাল অ্যাসেসমেন্ট সিস্টেমের জন্য, টোটাল লার্নিং সিস্টেমের জন্য। হ্যাঁ, ঠিক আছে, এই এই পার্থক্য। মিলে গেলে সমস্যা নাই যেগুলো। ঠিক আছে, এই হচ্ছে এখানকার পড়া। যদি যদি এখানে কোনো আপনাদের সমস্যা থাকে তাহলে কথা বলি, আর না হলে আমরা ওই যে এভিডেন্সের আজকের ডিজাইন করার কথা হচ্ছে ডেলিভারি প্ল্যান, ইউনিট ডেলিভারি প্ল্যান। ঠিক আছে, আচ্ছা আমরা সেখানেই যাই। টাস্ক অ্যানালিসিস নিয়ে গত সেশনে কথা বলেছি আমরা মনে হয়। হ্যাঁ, করেছেন, আপনারা করেছেন। আচ্ছা, টাস্ক অ্যানালাইসিসে যে কথাগুলো বলেছিলাম সেটা হচ্ছে যে প্রত্যেকটা এলিমেন্টের এগেনস্টে আমার প্রয়োজনীয় নলেজ, স্কিলস আর অ্যাটিটিউড এগুলোকে নোট ডাউন করতে হবে, এটাই হচ্ছে টাস্ক অ্যানালাইসিস। অ্যাটিটিউডের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না, সবগুলো সেম 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 সেম, শুধু নাম্বার পরিবর্তন। আর নলেজ আর স্কিল আমাদের ওই এভিডেন্স গাইড থেকে বা পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকে এনে এখানে বসায় দিতে হয়। সেই সাথে আপনি ইচ্ছা করলে আপনার আপনার নিজ থেকেও, যেহেতু আপনি এই বিষয়ের এক্সপার্ট, সুতরাং আপনি জানবেন যে এখানে কি কি বিষয় থাকতে পারে, সেগুলো আপনি নোট ডাউন করে দিলেও মূলত এটা কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো আপনারা কি করেছেন কাজটা? কেউ একজন? আচ্ছা, পাঠান সেটা। যারা করেছেন তারা একটু পাঠালে আমরা সেটা নিয়ে কথা বলতে পারি।
দিতে পেরেছেন? এখনো এসে পৌঁছায়নি। ও, হতে পারে, সমস্যা নেই। এলিমেন্ট বেশি হলে পেজ বেশি হবে। আচ্ছা, ইনি কে? এই যে বুঝতে পারেন না? আপনারা কি বুঝেন না কখন ক্লাস হয়? আমাদের তো শিডিউল 8:30। হ্যাঁ, এগুলো, হ্যাঁ, এগুলো প্রশ্ন উত্তর আছে তো পড়বেন। পড়তে তো হবে না? অ্যান্সারও দেওয়া আছে। আপাতত বুঝতে থাকেন, দুই একটা মুখস্থ বিষয় থেকে একটু করে ফেলেন, যা করলেন আগাই গেল। হ্যাঁ, বা আমি ওপেন করেছি। আচ্ছা, আচ্ছা, এখন শোনেন, এখন এইখানে যে বিষয়গুলো আছে, এই যে এখানে যে নলেজটা দিলেন আপনি, হ্যাঁ, এই নলেজ, এখানে নলেজ দেওয়ার, এইখানে নলেজ দেওয়ার এই একটা ব্যাপার আছে। হুম, এখানে নলেজ দিছেন মানে আপনি যখন সিবিএলএম ডিজাইন করবেন, সিবিএলএম, তখন সিবিএলএম এর ভিতরে এই পয়েন্টগুলো থাকবে। তার মানে এখানে, হ্যাঁ, হ্যাঁ, নলেজের পয়েন্ট দিয়ে কি হবে, ইনফরমেশন শিট হবে, আর স্কিলের পয়েন্টগুলো দিয়ে জব শিট হবে। তার মানে আপনি এখানে যত বেশি লিখবেন আপনাকে সিবিএলএম তত বড় করতে হবে। ঠিক আছে? আপনি যেগুলো লিখেছেন এখানে ঠিক আছে, অনেক অনেক ইয়া ডিজাইন করেছেন সুন্দর করে। হ্যাঁ, আপনি নলেজের জন্য ওয়ার্ক প্রসিডিউর, নেসেসারি সফটওয়্যার, প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন সফটওয়্যার, বাংলা টাইপিং সফটওয়্যার, হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে, হ্যাঁ। তবে এখানে আপনি ইচ্ছা করলে এই ওয়ার্ক প্লেস প্রসিডিউর, নেসেসারি সফটওয়্যার, এটা দিয়েও শেষ করতে পারতেন। কারণ কারণ এই সফটওয়্যারের ভিতরেই তো এই প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন সফটওয়্যার, বাংলা টাইপিং সফটওয়্যার, আর হচ্ছে টাইপ অফ প্রেজেন্টেশনস, এই, না সরি, তাহলে তিনটা পয়েন্ট হলেই হতো, ওয়ার্কপ্লেস প্রসিডিউর, হ্যাঁ, হ্যাঁ, নেসেসারি সফটওয়্যার, আর হচ্ছে টাইপ অফ প্রেজেন্টেশনস, এটা দিলে হয়ে যেত। হুম, হ্যাঁ, 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 ঠিক আছে। মানে ভেরিয়েবল সহ আপনার যখন সিবিএলএম লিখবেন তখন এই ভেরিয়েবল সহ পয়েন্ট আকারে চলে আসবে। হ্যাঁ, আপনি যখন ধরেন নেসেসারি সফটওয়্যার নিয়ে ইনফরমেশন শিট লিখতেছেন, তখন আপনি তো সফটওয়্যার কাকে বলে, সফটওয়্যার কত প্রকার ও কি কি, কোন সফটওয়্যার কিরকম, সেখানে তো লিখবেনই। ঠিক আছে? এটা এটা মানে এই শর্টকাট হলেও হতো, সমস্যা নেই। কারণ কারণ এটা যত বেশি হবে আপনার ওইদিকে যে মিলতে কষ্ট হবে। তবে আপনি এটা বুঝে করেছেন, বোঝা যায়, হ্যাঁ, বোঝা যায়। হ্যাঁ, এই যে এগুলো ছোট করে দিবেন, হ্যাঁ, এই যে ফাইল ফরম্যাটস, হ্যাঁ, ফাইল ফরম্যাট দিবেন শুধু, এই ফরম্যাট গুলো উল্লেখ করার দরকার নাই, এটা সিবিএলএম এর ভিতরে আমরা উল্লেখ করব। ঠিক আছে? এই যে, তাহলে এটা ছোট হয়ে যাবে। হুম, অর্থাৎ একটাতে দুইটা, তিনটা, চারটা পয়েন্ট থাকবে এনাফ। হ্যাঁ, আর এগুলো যেগুলো লিখবেন
লেখার ক্ষেত্রে পয়েন্ট দিয়ে লিখবেন। হ্যাঁ, যেমন এইটা এটা লিখবেন হচ্ছে 1.1, 1.2, 1.3 এইভাবে করে দিলে তাহলে স্পেসিফিক হবে। হ্যাঁ, বোঝা যাবে যে আমরা কোথায় আছি। হ্যাঁ, ঠিক স্কিলের ক্ষেত্রেও পয়েন্ট দিয়ে লিখবেন, বুলেটিং না করে পয়েন্ট দিয়ে দিলে সুবিধা হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এই যেমন এখানে খেয়াল করে দেখেন, এটাতে একটু ফরম্যাটটা দেখেন। এই যে দেখেন, এই একের জন্য সব 1 দশমিক দিয়ে হবে। হ্যাঁ, এই যে এখানে ভুল আছে, এটা 1 দশমিক দিয়ে হবে, এটা 1 দশমিক, এইভাবে করে। এই হচ্ছে বিষয়। অর্থাৎ যাতে আমি পয়েন্ট দেখলেই বুঝি যে এটা কোন এলিমেন্টের। হ্যাঁ, এটা সিবিটি এর এটা কনসেপ্ট, যে আমি এই পয়েন্ট দিয়ে দিয়ে আমি মিলায় রাখবো। হ্যাঁ, যাতে করে বোঝা যায়। এইভাবে করে আপনি পয়েন্ট দিয়ে দিবেন, পয়েন্ট মিলাইয়া। 1 নম্বর এলিমেন্টের সব 1 পয়েন্টের হিসাব, 2 নম্বর এলিমেন্টের সব 2 পয়েন্টের, 3 নম্বর 3 পয়েন্টের, এইভাবে করে। হ্যাঁ, যদি পয়েন্টের ক্ষেত্রে আবার হয়, এই সাব পয়েন্ট হয়, তাহলে ধরেন এখানে 3.2 এর পরে আপনি এখানে একটা সাব পয়েন্ট দিতে যাচ্ছেন, তাহলে কি হবে? এই এখানে এখানে হবে হচ্ছে 3.2.1 এরকম হতে পারে। হ্যাঁ, 3.2.1 এরকম হতে পারে। হ্যাঁ, এটা তাহলে এটা স্পেসিফিক হয়, এবং এটা পরবর্তীতে যখন আমরা এটা নিয়ে কাজ করব তখন বলা যাবে যে আমার এটা এই ইনফরমেশন শিটটা 1.1 এর, এবং এখানে যা লিখতেছেন খেয়াল করে দেখেন, এইখানে যা লিখতেছেন না, এই নাম্বারটা কিন্তু ইনফরমেশন শিটের নাম্বারে যাবে, যদি আপনি স্পেসিফিক আসলে এইভাবে ডিজাইন করতে চান। হ্যাঁ, যে আপনি যখন সিবিএলএম লিখতেছেন, তাহলে প্রথম ইনফরমেশন শিটটা 1.1, তারপর 1.2, 1.4 এইভাবে করে। হ্যাঁ, এভাবে করে জব শিটগুলো এই নাম্বারে হবে। আপনি আমাদের যত সিবিএলএম আছে না, সেখানে দেখেন এইভাবে সিরিয়াল মেনটেন করা। হ্যাঁ, যেখানে যান ইনফরমেশন শিটে কিন্তু নাম্বার থাকে, সিরিয়াল, সেই ক্ষেত্রে এটা কিন্তু এইভাবে করা যায়। তো এগুলো একটু খেয়াল করবেন, তাহলে আশা করা যায় ঠিক হয়ে যাবে। তো বাকি যারা আছেন তারা কি কাজগুলো করছেন, নাকি বুঝতে পারতেছেন না? একটু রেসপন্স করলে সুবিধা হয়। এখন শেয়ার করেছেন এভিডেন্স 1 এটা? আচ্ছা, দেখি হাসান এমডি ফয়সাল। টাস্ক অ্যানালাইসিস ফর্ম। আচ্ছা, আপনি এলিমেন্টে 1.1 কোথায় পেলেন বলেন তো একটু। হুম, আচ্ছা, আমরা একটু এলিমেন্টে যাই। আপনার এখানে সিএস অবশ্যই আছে। এখানে দেখেন তো এলিমেন্টটা কত দিয়ে লেখা। এই যে প্রিপেয়ার ফর ডিজাইন ওয়ার্ক, 2 নম্বর এলিমেন্ট হচ্ছে ক্রিয়েট ডিজাইন, 3 নম্বর। এই ক্ষেত্রে হাত দিবেন না, এখানে যা আছে কপি পেস্ট করে দিবেন। ঠিক আছে, অর্থাৎ এই ক্ষেত্রে আপনার কাজ হচ্ছে এইখান থেকে কপি নেবেন, এই কপি নিয়ে এটাকে আপনি জাস্ট এখানে বসায় দিবেন। এটা চেঞ্জ করার দরকার নাই, কারণ এলিমেন্ট চেঞ্জ করার ক্ষমতা আমাদের নাই। ঠিক আছে, এলিমেন্টটা ঠিক থাকবে। তাহলে এই এলিমেন্টের এগেনস্টে আপনার যে সকল নলেজ দরকার, স্কিল দরকার, অ্যাটিটিউড দরকার, সেটা দিয়ে দিবেন। অ্যাটিটিউড তো কমন ব্যাপার, এটা হচ্ছে একবারে কপি করে নিলে হয়ে যায়। অ্যাটিটিউড কোথায় পাওয়া যায়? 4 নম্বর এভিডেন্স গাইডের। হ্যাঁ, হ্যাঁ, এই যে এভিডেন্স গাইডের একদম 4 নম্বর পয়েন্ট সবসময়, এটা সিরিয়াল মনে রাখবেন। এখান থেকে জাস্ট কপি নেবেন, অ্যাটিটিউড কপি নেবেন, বসায় দিবেন, কাজ শেষ।
অ্যাটিটিউড নিয়ে কোনো কাজ নাই আর। ঠিক আছে, এখানে বসাই দিবেন। তাহলে এখানে বসাই দিলে হয়ে গেল। হ্যাঁ, এখানে হ্যাঁ কপি করে দিয়ে দিবেন। তো যেহেতু এখানে অ্যাটিটিউড সবার জন্য কমন দিয়েছেন, তাহলে এই নাম্বারিং দরকার নাই, আপনি বুলেট করে দেন, চলে গেল, অসুবিধা নেই। ঠিক আছে, হলো। কিন্তু নলেজ আর স্কিলটাই হচ্ছে ইম্পর্টেন্ট। যে আপনি তাহলে এই যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, তাহলে এগুলো আপনার হবে না। সরি, এগুলো হবে না। কি হবে? ওই 3টা এলিমেন্ট, এখান থেকে জাস্ট এই 3টা কপি কপি নিয়ে এসে আপনি 3টা বানাবেন, 4টা বানানোর সুযোগ নেই ভাই। হ্যাঁ, এই 3টাই, আর কিচ্ছু নাই। এইবার এটার জন্য আপনি নলেজ স্কিল এটা খুঁজে বের করবেন। আপনার আপনার বুদ্ধি, এরপরে আপনার বিবেচনা, আপনার যোগ্যতা, দক্ষতা, সেগুলো দিয়ে এখানে আপনি এই ডিজাইনটা করবেন। বুঝতে পেরেছেন আশা করা যায়। ঠিক আছে, এইবার এই 3টার জন্য আপনি যে সকল চাচ্ছেন, নলেজ স্কিল অ্যাটিটিউড আপনার দরকার, সেটা অবশ্যই আপনি যেহেতু এই বিষয়ের এক্সপার্ট, এই বিষয়ে আপনি কম্পিটেন্ট হয়েছেন ইতোমধ্যে, সুতরাং আপনি অবশ্যই জানেন যে এটা করার জন্য আপনার কি নলেজ দরকার, সে অনুযায়ী নলেজ লিখবেন, আর কি স্কিল দরকার সে অনুযায়ী স্কিল লিখবেন। ঠিক আছে, এই মাথায় রাখতে হবে, যে সকল নলেজ লিখবেন সেগুলোকে পয়েন্ট দিবেন। হ্যাঁ, 1.1, হ্যাঁ এখানে হচ্ছে 1.2, এভাবে করে চলে যাবে। হ্যাঁ, যতগুলো আছে, এখানে 3টা আছে যেহেতু, আমরা 1.3 পর্যন্ত চলে গেলাম। ঠিক আছে, গেল। এভাবে করে আরেকটা বিষয় হচ্ছে, এখানে যতগুলো পয়েন্ট বিষয় থাকবে সবগুলো কিন্তু যখন সিবিএলএম ডিজাইন করবেন, এগুলো সব এই পয়েন্ট আকারেই সিবিএলএম এ যাবে। এটা কিন্তু বিষয়। হুম, ঠিক। জি। হুম, 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 হুম। না, এভাবে সাজানোর দরকার নেই, আপাতত সংক্ষেপেই থাকেন। যত বড় করতে যাবেন তত প্যাঁচ লাগবে। ঠিক আছে, কারণ প্যাঁচ লাগাই দিয়ে আছে। স্কিলও একই দিবেন, 1.1, 1.2, মানে 1 নম্বর এলিমেন্টের সব 1 পয়েন্ট, সহজ হিসাব। ঠিক আছে, 1.2, আর 2 নম্বরে সব 2 পয়েন্ট। এই যেমন এটা দিবেন 2.1। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা, 2.2। তাহলে এটা এটা সুন্দর ডিজাইন হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে। তারপরে এখানে যেগুলো স্কিল থাকবে ওগুলো দিয়ে পরবর্তীতে আমাদের জব শিট হবে, আর যেগুলো নলেজ থাকবে এগুলো দিয়ে ইনফরমেশন শিট হবে। ঠিক আছে, তার মানে আমরা আমরা ফাইনালি যেটা তৈরি করতে চাচ্ছি তার প্ল্যানিং চলছে এখন। ঠিক আছে, এই অবস্থা। তাহলে নিচেগুলো লাগছে না, আপনার 3টা দিয়ে কভার। ঠিক আছে, এভাবে করবেন আশা করা যায়। কারণ এই অ্যানালাইসিসে যদি এত সময় লেগে যায় আমাদের, হ্যাঁ, তাহলে আমি ডেলিভারি প্ল্যানে কি করব? এগুলো এগুলো এই বিস্তারিত করার জন্য ডেলিভারি প্ল্যান আছে আমার। ঠিক আছে, এখানে একটু দেখাই দেই। তাহলে এখানে দেখেন, ডেলিভারি প্ল্যানে আমাদের প্রথম টার্গেট করতে হবে যে আমার একদিনের সেশন কত। আচ্ছা, আপনারা যেখানে ডেলিভারি দেন সবার সেশন মনে হয় একরকম না। আপনার পার ডে 2 ঘন্টা। আহ, এছাড়া আর যারা আছেন তাদের সেশন কয় ঘন্টা করে হয়? আমার এখানে সেশন 4.5 ঘন্টা। আপনার 4 ঘন্টা 45 মিনিট। তাহলে এইভাবে করে সবার কিন্তু এটা একরকম ডিজাইন হবে না, মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে যার যত ঘন্টা সেশন, আপনি নমিনাল আওয়ারকে তত দিয়ে ভাগ দিবেন। তাহলে এইখানে দেখা যাচ্ছে যে ওনার 48 ঘন্টা নমিনাল আওয়ার, একটা সেশন 2 ঘন্টা করে, তাহলে ওনার টোটাল সেশন হবে হচ্ছে 24। এখানে এত কম সেশন কেন? কম কম আওয়ারের সেশন কেন?
এরকম। হ্যাঁ, আপনি যদি আপনি নর্মালি আপনি যেখানে ডেলিভারি দিচ্ছেন মানে যেখানে পড়ান আপনি সেখানে সেশন কয় ঘন্টা করে এটা বলেন। আপনি আমার কথা বোঝেন নাই, আপনি এই জায়গার থেকে বাইর হন, আপনি বাস্তবে কি করেন? আপনি বাস্তবে কোনো জায়গায় পড়ান তো নাকি? কোনো জায়গায় ট্রেনার তো আপনি। সেখানে সেখানের প্রতি সেশন কত ঘন্টা করে? 2 ঘন্টা করে একদিন ক্লাস নেন মাত্র? ও, প্রত্যেক ব্যাচে 2 ঘন্টা করে। আচ্ছা তাহলে ঠিক আছে। তাহলে এই 6 ঘন্টা দেখাতে পারবেন না, 2 ঘন্টাই দেখাবেন সব। সব সব 2 ঘন্টা সব। আপনার সেশন যে 2 ঘন্টা না, আপনি 2 ঘন্টা করেই ডিজাইন করবেন। ঠিক আছে। 24টা, হ্যাঁ 24টা সেশন হবে। ঠিক আছে। সেই 24টা সেশনে এখন আপনি এই যে আপনার যে এলিমেন্ট 3টা আছে, সেই 3টে এলিমেন্ট আপনাকে 24টা সেশনে পড়াতে হবে। ঠিক আছে। এখন এখন এইখানে যেটা কথা সেটা হচ্ছে শুধু প্রিপারেশন নিয়েই কি একটা সেশন কভার করে দিবেন? কাজ করুন। না, কথা হলো যে এই যে 1 নম্বর সেশন, 2 নম্বর সেশন, 3 নম্বর সেশন, 4 নম্বর সেশন, 5 নম্বর সেশন, 6 নম্বর, 7 নম্বর, হ্যাঁ? টোটাল আপনি কত? 48টা, 24টা সেশন। তার 7 দিনে, হ্যাঁ এটা খেয়াল করেন, প্রথম 7টা দিন এরা কিছু করবে না, শুধু প্রস্তুতি নিবে। বিষয়টা কেমন দেখা যায় কিনা আপনাদের কাছে? আপনি একটা কাজ করাবেন। হ্যাঁ, ভালো দেখা যায়? যায় না, যায় না। হুম। আচ্ছা তাহলে কথা হলো যে, আচ্ছা শোনেন, এখন এই যে প্রথম 7 দিন যে সে প্রিপারেশন নিল, এই 7 দিনের মধ্যে কোনো ক্রিয়েশন নাই, তাই তো? তাহলে ক্রিয়েশন তো লিখলেন না 7 দিনের কোথাও। আপনি যখন একটা সেশন কন্ডাক্ট করেন, সাপোজ ধরেন আপনার মেন কাজটা এখানে কি? ক্রিয়েশন না? মেন কাজটা তো ক্রিয়েট করা, ডিজাইন ক্রিয়েট করেন না? এখন ক্রিয়েট করার জন্য যে ডিজাইনই ক্রিয়েট করতে চান সেটার জন্য কি প্রিপারেশন লাগে? লাগে নাকি? লাগে তো। তাহলে যে যে হ্যাঁ, যেটাই ক্রিয়েট করবেন তার জন্য একটা প্রিপারেশন দরকার। আর যেটাই ক্রিয়েট করেন সেটা রিভিউ আর ফাইনালাইজও দরকার। তার মানে আপনি প্রত্যেকদিন কিন্তু এই কাজটাই করতেছেন। যে সকালে এসে বলতেছেন 2 ঘন্টা সেশনে এই সফটওয়্যারটা ওপেন করো। এটা একটু রেডি রেডি করো। তারপরে এই ডিজাইনটা করো, তারপরে ফাইনালটা দেখাও। এরকমই বলতেছেন না? তার মানে প্রত্যেক দিনই কিন্তু আপনি 3টা এলিমেন্টই পড়াচ্ছেন। কিন্তু ওই রেঞ্জ অফ ভেরিয়েবলস থেকে একটা একটা করে টপিক হয়তো আপনি পড়াচ্ছেন। বিষয়টা এরকম। তার মানে আপনার এখানে প্রত্যেকটাতেই প্রত্যেকটাতেই তিনটাই তিনটাই চলে আসার কথা হিসাব অনুযায়ী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু পারফরম্যান্স ক্রাইটেরিয়ার ক্ষেত্রে আপনার কিছুটা ইয়া থাকবে যে এখানে আপনি কোনটা পারফরম্যান্স ক্রাইটেরিয়া সবগুলো তো একদিনে কভার হবে না। ওই ক্ষেত্রে কম বেশি হবে, হ্যাঁ? যেমন আচ্ছা আমরা একটু সিএসএ যাই তাহলে বোঝা যাবে। রেঞ্জ অফ ভেরিয়েবলস, এই যে আপনারা এত ডিজাইন, এই যে অনেক ডিজাইন শিখান তো, তাই না? ব্রোশিয়ার ডিজাইন শিখান, ইনভাইটেশন কার্ড শিখান। তাহলে যখন আপনি ব্রোশিয়ার ডিজাইন শিখাচ্ছেন,
সেটার জন্য তো একটা প্রিপারেশন লাগে, আবার সেটা ফাইনাল করে তো আউটপুটও দেখাতে হয়, তাই না? তার মানে প্রত্যেক দিনই ইয়া আছে। তার মানে এটা হচ্ছে এই ১.১ খেয়াল করে দেখেন। ১.১ আপনি ওইদিন পড়াচ্ছেন, কিন্তু ১.১ এর মাত্র অল্প একটু একদিনে। এটা দিয়েই তো একটা দিন চলে যায় সম্ভবত। তাহলে এইভাবে করে আরেকদিন আবার এখান থেকে এটা নিচ্ছেন। ১.১ এর আবার ১.২ এটা নিচ্ছেন। এভাবে করে তাহলে আপনাকে এটা পড়ানোর জন্য দেখেন, এটার জন্য আপনার এটা তো লাগতেছেই, ডিজাইন ক্রিয়েটও লাগতেছে, তারপরে রিভিউ ফাইনালাইজ সবগুলোই লাগতেছে। ঠিক আছে? এখান থেকে যে সকল পারফরম্যান্স ক্রাইটেরিয়া লাগে সেগুলো আপনি এর সাথে নিয়ে এটা ইয়া করে দিবেন আরকি। এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, টাস্ক অ্যানালাইসিস এর পরে ডেলিভারি, হ্যাঁ। আচ্ছা, সাপোজ তাহলে এখানে এখানে আপনার ৩ টাই লাগবে। আচ্ছা, তাহলে এই ক্রিয়েট এটাও এইখানে আছে। শেষ হয়ে যাচ্ছে। এটা লাগবে, কতক্ষণ আছে সময় আর? ও আচ্ছা, তাহলে এটা আমরা শেষ করে আরেকটা সেশনে জয়েন করি।